কবি হওয়ার খুব ইচ্ছা ছিল আমাদের ছোট কবিরা কীভাবে কবি হয় জানা হলো না, হয়তো ইমোশনের অভাব না, কবির কী কী লাগে তা জানি না। কিন্তু বাংলাদেশে যারা চিরস্মরণীয় কবি আছেন থাকবেন সবার সঙ্গে আমার ঘনিষ্ঠতা মোটামুটি ছিল, ভালো ছিল। মোহাম্মদ বল আর হেলাল হাফিজ এর সঙ্গে আমার দেখা হয় প্রথম বাংলাদেশে থাকতে, এই চট্টগ্রামে থাকতে, তখন সবাই শুরু স্বাধীনতার পর গল্প লিখি টুকটাক, কোথাও তেমন পাত্রা টাত্রা দেয় নাই কেউ। এক বড় লোকের বাসায় সাহিত্য আসর হচ্ছে, তখনকার স্টার চট্টগ্রাম বেতারের মহাপরিচালক নাজমুল আলম বিখ্যাত লেখক ছিলেন, সুরজী চৌধুরী বিখ্যাত লেখক ছিলেন, এরা সবাই আসতেন। আমি আর কাজী রফিক আমার আরেক বন্ধু সাংবাদিক সংবাদে আমরা গেছি ভিজে ভিজে লুকিয়ে গল্পের এটা নিয়ে কাগজ নিয়ে আগে ভিজে গেছে সেই কাগজ, তো গল্পটা পড়লাম কিন্তু একদম শেষের দিকে না পারতে দিতে শুরু শেষে দিয়ে দিল পড়লাম। ও আবহাওয়া মোটামুটি আমার ছিলেন সেখানে প্রধানমন্ত্রী। গল্পটা পড়ে শুনে গিয়ে আমাকে আবহাওয়া মুস্তফা কামাল এসে পড়লেন, মানে সেই আলাপাটি। তারপর থেকে উনি এত আমাকে প্রিয় হয়ে করতেন এবং উনি ছেলে পাঠিয়েছিলেন আমাকে ঢাকায় হেলাল হাফিজ। হেলাল হাফিজ কবি ছিলেন অবজারভার বিল্ডিংয়ে পূর্বদেশ বলে একটা দৈনিক ছিল, একটা সাহিত্য সংবাদ। ওনাকে গিয়ে সেই গল্প, আমার গল্পের নামও মনে আছে, শুভ্র ফুলের কীট, সাদা ফুলের মধ্যে পোকা দিয়ে মনস্তাত্ত্বিক টাইপের গল্প ছিল। এই গল্প মানে আসলে গল্পটার কথাগুলো হয় একটু দুই এক লাইন বললে হতো, ভালো হতো, কিন্তু লম্বা হয়ে যাবে থাকে। এই মনস্তাত্ত্বিক গল্পটা মানে আমি যে লিখতে পারি এটা বিশ্বাস করেন। আবু হেলাল মুস্তাফা কামাল কিন্তু বিশ্বাস করেন, পত্রিকা সাংবাদিকভাবেই করেন। তিনি হেলাল হাফিজের কাছে যখন গেলাম, তুমি লেগে তো আমি বললাম হ্যাঁ, গল্পটা ছাপা হলো তারপর, এবং সেই থেকে আলাদা। আমার পছন্দ যেমন সবার সঙ্গে উনি সহজে মিশতেন, কিন্তু আমাকে পছন্দ করছে মানুষ দেখা হলে কাকা সবাইকে নিয়ে করতে। একটাই ভুল হলো কি আমার, যার পর থেকে উনি মোটামুটি আমার থেকে একটু দুই পা পিছিয়ে গেলেন। কবিরা অনেক রকম হয় না, কেউ আর যেমন গুণ নিজের সব কিছু খুলে গেলেন। হ্যাঁ, শামসুর ভদ্রভাবে বল, আপনি কিছুই পাবেন নিজের দরজা বন্ধ করে দিতে, ভেতরে থাকতে ভালোবাসেন। কিন্তু সবাই বলে গেলেন না কেমন কম গেলেন, কম কিছু আসবে না। আমার বন্ধু একসঙ্গে শুরু করেছে এবং 500টা বই হয়ে গেছে, 3 লোক প্রিয়। তো বই কেমন, হ্যাঁ, আবার আত্মীয় যেমন ইলিয়াসের মোট সবে সাক্ষরে আছে 6টা বই, কিন্তু উনি তো এইসব কিছু আসবে না, অঙ্ক টঙ্ক কিছু একটাই আমি ভুল করছি। ওনার মতো কবি হয়তো মানে আরো সম্পর্ক ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তখন রাহাত খানের বাসায় গেলাম, রাজার বাসায়। তখন এই তাসলিমা নাসরিন ছোট মেডিকেলের ছাত্রী হয়েছিল। তখন হেলাল হাফিজের ব্যাপারে আমাকে রাহাত ভাই বললেন একটা কথা, না বললেন পারেন, এই আপনারা সবাই বললেন হেলেনের কথা, বললেন হেলেনের কথা, কিন্তু উনিও নেটওয়ার্ক এবং চিনতেন ভালো করে। আমার ভুল হয়েছে, এটাকে আমি আবার হেলাল হাফিজকে জিজ্ঞেস করছিলাম, ভাবছিলাম উনি আমাকে আরো আগ্রহ করবেন, দুইটা আমি বেশি করছি, কিন্তু এরপর দেখা গেল দুনিয়া সঙ্গে আর সহজভাবে মিশতে পারতেন। কেউ আছে এসব জাহির করতে উনি একদমই মানে করেছেন, কিন্তু আমার একটা ইয়ে ছিল। পরে আমি জেনেছি যে এই সম্পর্কটা ভালো, একদম এটা কিশোর মানে ছোট থেকে প্রেম, মানে হিন্দি সিনেমা বাংলা সিনেমা যেরকম দেখায় বাল্য প্রেম, হ্যাঁ, শাপলা পোড়া পুকুরে খাপানো ওসব বিষয়, এটা এমনভাবে ছিল ওনার সঙ্গে যে উনি আর বুঝতে পারেন। কিন্তু যখন কোনোটাই মানে বাবা হেলেনের বাবা পছন্দ করেননি, যখন উনিও বিতাড়িত হলেন, মানে বাবা মা জোর করে ঢাকায় হবে, তার বেশ বছর দেড়েক পরে চিঠি আসে যে বিয়ে হচ্ছে, হেলেনই বিয়ে, আমার বিয়ে পারলে এসো, সেই কি জানলেন আর বলুন। এরপর বিয়ে চলে আসলে অনেক চিঠি লিখলেন হেলাল, কিন্তু কোনো উত্তর নেই। এবং এইভাবে ভালো চলত
অসুবিধা ভালো এই হেলেনের দামে ইনিশিয়াল নামে একটা সিনেমা মন বলে একটা সিনেমা হল মন সিনেমা হলের মালিক উনি আবার গেছেন মানে বই মেলায় গিয়ে কিন্তু বইয়ের মানে কিনে আনতে গিয়ে তার মধ্যে হেলাল হাবিবের বই দিয়ে এই বইটা যদি না কিনতেন তাহলে আর ঝামেলা হতো। আর এই মেয়েটা সরল একটা মেয়ে আজকে হিমাত হয় পাগল হয়ে চেঞ্জে কিনে রাখা হয়েছে এখন বেঁচে আছে। ওই বইটা দেখে উনি দেখলেন হেলেন দেখলেন পরতে তাকেই তারই বন্ধ। তারপর থেকে দেখা গেল যেমন আস্তে 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 সে মানসিক রোগী হয়ে একদম পাগল হয়ে যায়। আর উনি সেই মুন্সিমার মালিকের বাচ্চা টাকা করছে ডিভোর্স করছে এই সময় জানো না আমি তাকে কি নাই। আর এইসব জিনিস আমি শেষ করার আগে বলছি এসব এমন কিছু না যতগুলো দেখবে যে বিখ্যাত লোকরা আছেন বিখ্যাত মহাবিখ্যাত যারা আছেন সবাই এরকম রড বায়ারনের এরকম সবাই ছবি শেষ করলে কিন্তু একই অবস্থা তাই না। হ্যাঁ একবার অ্যালেন পোল যে প্রেমিকা সারা কি অবস্থা এমনকি মানে সম্মানিত জনকর্ম করতেন মানে আমাদের ইয়ে তাকে ভ্যানগোমান সাংঘাতিক পছন্দ করতেন সেওকে মানে তারা এসেছে তুমি নিজেই করতে পারো না খাইতে পারো না আমাকে প্রেম করো সেই দুঃখে মানে প্রায় 3 সপ্তাহ পর উনি মারা গেলেন নিজের বুকে মানে। আর আমাদের কাছাকাছি জীবন ভীষণভাবে ভালোবাসেন একজনকে শোভনা কাজিন ছিল কোনোদিনই পাতা এখন বলে যে মানে উনি এত বড় কবি হবে এটা যদি আগে জানতাম জানা না এইটা হেলাল হাবিবের একদম ঠিক আছে ওই রাস্তায় যাচ্ছে হবে হেলাল হাবিবের নাম করা আসলে যেমন আমাকে একজন গল্প লেখা একজন লোক থাকে বলে নাকি যে শামসুর রহমানের কবিতায় যে এখন যৌবনে যায় অনেক উনি আলাদা থাকা এইটা কিন্তু আস্তে আস্তে ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে। এবং একজন অনেকে এখন মনে করেন আল মাহমুদ রাজনীতি ছাড়া এমনিতে মানে উনি মানে কত বড় কবি উন্মোচিত হবে না শামসুর রহমানের কাছে অনেক কিছু হবে। যে অবস্থা এখন চলতেছে এর মধ্যে হচ্ছে কি মানে এখন এই সময় আমি মানে সাধারণত চলে যাই থাকে এখন দ্বিধা করতেছি আমি সাথে নেই পাতে নেই হ্যাঁ এক ব্যক্তি বঙ্গবন্ধু যিনি মারা গেছিলেন গেছিলাম লাভ ছিল একটা প্রথম গল্প আমি এরকম আমায় কিছু করি এখন এই যে একটা কবি আছেন এখানে উনি ছবি কবি নিয়ে আসেন আমার কাছে দেখালেন পাঠাতেন আমাকে সাদিয়া কি বললাম হ্যামিল্টন এদের দেখালেন যেমন আমার নাম মানে যারা যারা ইয়ে করছে মানে সৈয়দা ফাতেমা মানে আমাকে খুব করে দেখাচ্ছে যে আপনার নাম চলে আসছে কি শেখাচ্ছেন না যারা যারা অনেক আমার সম্পর্ক আমি পোস্ট করতে চাইছিলাম আমার বউ মানা করেছে হ্যাঁ কারণ আমি সম্মানিত বোধ করতেছি কারণ আমি মানে ইয়ে কামাল চৌধুরী তারেক সুদা এরা হচ্ছে টাওয়ার মানে ওখানে এই সময় 15 তার মধ্যে আমি আছি খারাপ কি এটা বলে ধরুন। আর মুন্নি শাহ আমার খুবই ঘনিষ্ঠ এই আসার আগেও মুন্নি শাহ মানে তারপর আমাকে রাখার জন্য ওই সবাই বললো যে ম্যাচ মানে ওটা ড্যানিয়েল মালিক এই অবাক কাণ্ড ড্যানিয়েল মালিকের একটা বিরাট 6 তলা একটা ইয়ে ঠাকুরা বাড়ির পিছন ওইখানে থাকতেন আমাকে তারপর মনে নিয়ে গেছে ওইখানে একটা রুমের ব্যবস্থা করছে ওইকে বলুন বাথরুম নাই এই জন্য আমি বললাম এখানে থাকে না। আর সেই দিনই হেলাল ভাই বললেন উপরে আসো আমি বললাম না কিন্তু এই বিবির আসলে বলতে হবে আরেকদিন আসো তখন আর ভাবিনি তখন ভাবা উচিত ছিল উনি দেখে আমাকে মনে হতো যে কোনো সময় উনি করে চলে যেতেন কিন্তু সবার মধ্যে আসেন একটা কবির জন্য এটি কত বড় বড় কবির কাছে যায় কে কাকে মনে হয় এইসব মানুষকে বলে ধন্যবাদ শোনার জন্য ধন্যবাদ ইমরান ভাই যে সাজিয়েছে মৈত্রী দেবী সে হেলাল হাফিজের একটি বিখ্যাত কবিতার পড়ে শোনাবে। আহমেদ ভাই যখন বললেন পত্র দেওয়ার কথা তার প্রথম জীবনের পত্র লাভের স্মৃতি হয়তো বা তাকে কবিতাটি পড়তে উদ্বুদ্ধ করেছে। ধন্যবাদ হেমন্তিদা।
আমাদের যখন বলছিল যে পত্র দিও, হঠাৎ করে মনে হলো যে প্রস্থান কবিতাটা কেন নয়, লুফে নিলাম একরকম। যাই হোক, আমি যদিও কবিতার মানুষ নই, যদি একদিন পড়তে পারি সেটি আসলে বলবো যে ক্রেডিট গোস টু আহমেদ হোসেন। আচ্ছা, বলছি এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিয়ে এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব মিশিতে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ে ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ে কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় হাসতে বলে প্রেমের বাণী, পত্র দিয়ে পত্র দিয়ে। আর না হলে যত্ন করে ভুলে যেও, আপত্তি নেই, গিয়ে থাকলে আমার কাছে না হয় ভালো। অনেক শ্রদ্ধা, আমি আর কি বলবো, আমরা নিজে থেকে শ্রদ্ধাই জানাবো। একটা শুধু প্রেম আর একজন প্রেমিকা নিয়ে উনি বিখ্যাত হয়েছেন। আমার বাবা আমাদেরকে বলতেন, যখন আমি ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল, চান্স পাইনি, তখন বলেছিলেন যে যে কোনো সাবজেক্টই পড়ো না কেন, ইউ হ্যাভ টু বি অন দ্য টপ, সেটাই হবে তোমার বড়। প্রথম 10 জনের ভিতরে যদি থাকতে পারো, পৃথিবীতে ভালো করতে পারবে। তো কবি হেলাল হাফিজ ছিলেন সেমনি একজন, একটি মাত্র বই, তাও কত নাম করে গেলেন, কত কবিতা সমস্ত পৃথিবী মানে বাংলাদেশের আমাদের ছাত্রছাত্রীদের মনে, ইউনিভার্সিটির প্রত্যেকটি প্রেমিক প্রেমিকার মনে কতটুকু জায়গা করে নিয়েছেন ওই একটা কবি। ওনার কবিতা আমাদের সবসময় হৃদয়ের মধ্যে। ধন্যবাদ কবি। ওনাকে স্মরণে 1 মিনিট নেবে বলতে। প্রফেসর যেটি বললেন আমরা এটি করব, যে উনি ডাক্তার হতে চেয়েছিলেন, উনি ডাক্তার হননি কেননা উনি রোদ্দুর হবেন, তাই অমরকান্তি রোদ্দুর হতে পারেন, হেলাল হাফিজ রোদ্দুর হয়েছিলেন। প্রযোজ্য খুবই চমৎকার একটা কোট আমি পড়ছি, সেটা হচ্ছে যে সে তার ডিফেন্স অফ পোয়েট্রি গ্রন্থে অ্যানালাইসিস করেছে যে আসলে একজন কবির কাজ কি। একজন কবির কাজ হচ্ছে পৃথিবীর গোপন সৌন্দর্যকে এমনভাবে সে উপস্থাপন করে, পৃথিবীর যে সৌন্দর্য আমরা কখনো দেখিনি, আর যে সৌন্দর্য আমরা কখনো দেখতে শিখিনি, যেই যুদ্ধ আমরা কখনো ওই রকম ভাবে অনুধাবন করতে পারিনি, যে বিপ্লবকে আমরা ওইভাবে ধারণ করতে পারিনি, এই সব ক্ষেত্রেই প্রচন্ড প্রচন্ড যে কি বলে যে উদ্দীপনার যে উদ্যোক্তা একজন কবির পক্ষেই সম্ভব। এখানে আমি একটুখানি বলছি, যেমন আপনারা তো জানেন যে মাইকেলেঞ্জেলো সে ছিলেন ভাস্কর, এবং সিস্টিন চ্যাপেলের কথা আপনারা সবাই জানেন। তিনি কিন্তু অসাধারণ কবি ছিলেন, তার কিছু মারিগল এবং গীতিময় কবিতাও তার ছিল। সিস্টিন চ্যাপেলের তার একটা স্কাল্পচার ছিল, সেই স্কাল্পচারটাতে রাত্রি নামের একটা ভাস্কর্য ছিল, মহিলা ঘুমিয়ে আছে। তো উনি সেখানে একটা চিকুট লেখা ছিল, তার একটা কবিতা লেখা ছিল যে তোমরা মানে ও খুব মানে ক্লান্ত, ও ঘুমায় আছে, তোমরা ওকে যায়। আচ্ছা, তাহলে কবি, একজন কবির কাজটা কি? একজন কবির কাজ হচ্ছে যে কি বলে, এই যে আমরা যখন জীবনানন্দ দাশের কাছে যাই, বা আমরা যখন বুদ্ধদেব বসুর সেই একই জোনাকি কবে এলি তুই বলতো, আপনি আমি আমরা কেউ কিন্তু আসলে সেই জোনাকিকে দেখতে পাই না, কিন্তু যখন একজন কবি আমাদেরকে বলে এই কি জোনাকি, এই যে ব্যস্ত কলকাতা শহর, সেইখানে এত হইচই, এত গাড়ি ঘোড়া, কিন্তু সেইখানে সেই কবি বুদ্ধদেব বসু জোনাকিকে দেখে সে
মুগ্ধ হয়ে গেল এবং সে বিস্মিত হয়ে গেল যে এই কি জোনাকি, এই ভিড়ের মধ্যে কিভাবে মানে তুমি এসছো। তো এই যে আমাদেরকে দেখার যে জগৎটা আলোকিত করে দেয়, আমাদের যে ভিতরের মধ্যে যে যুদ্ধে যাওয়ার যে প্রবণতা, আমাদের ভিতরের যে জয়নুল আবেদিনের কথা অনেকে এখানে তুলেছেন, জয়নুল আবেদিনের যে লাইনে এই যুদ্ধে এই আমাদের যে দুর্ভিক্ষের যে কাজগুলা ছিল, কোনো কালার কিন্তু ছিল না, কারণ সেই সময় যুদ্ধের যে বিভীষিকা ছিল সেইটাকে অনুধাবন করার জন্য জয়নুল আবেদিন শুধু লাইনে, কিছু সিম্পল লাইনের মধ্যে দিয়ে বিশাল ভয়াবহ একটা বিভৎস একটা কম্পোজিশনকে কিভাবে করতে পেরেছিল। তো আমার মনে হয় যে আসলে আমরা সবাই মানে শেষ কথাটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আসলে কবিতা হচ্ছে চলমান তরঙ্গ, এবং এই চলমান তরঙ্গ বা পৃথিবীর সৃষ্টিশীলতা আসলে যা করে সেটা হলো আমাদের যে চৈতন্যের যে পুষ্টি, সেই পুষ্টিটা আমাদেরকে দেয়। সবাইকে ধন্যবাদ।